সবই আমার কাছে গল্পের মতো, জি। বাস্তবতাটা আমার জানা নেই। তো আপনি বললেন যে আবছা আবছা স্মৃতি আপনার, সেটা কিসের? খুঁজে নিব যে আমার বাবা মা, বা তাদেরকে বলবো যে আমি এত বছর দূরে ছিলাম, তোমরা কি কখনো আমাকে খুঁজতে চাও নাই? খুব কষ্টের মধ্যে আছি, আমি কখনো ভাবি নাই যে আমি এই পর্যায়ে আসতে পারবো। এই জিনিসগুলো না বলতে পারি না স্যার, আমার কেন জানি কষ্ট হয় ভিতরে। আল্লাহ তাআলা কি লিখছে আমার ভাগ্যে ইনশাআল্লাহ। আমি পাই কিনা। অপরিচিত কারো কাছে যাইতে চাইনি, আমাকে রেখে দিতে চাইছিল। ও তো একটা হাজবেন্ড, ওর দায়িত্ব পালন করবে, কিন্তু খুঁজে তো আর বের করে দিতে পারবে না। সৃষ্টিকর্তার কাছে কখনো সৃষ্টিকর্তাকে নিয়ে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি তাকে বুঝবেন না। আপনার জীবন দশা আপনার পক্ষে বোঝা খুব মুশকিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ হচ্ছে, শত শত ভিডিও আমরা এরকমভাবে অনএয়ারে নিয়ে এসেছি, মানে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, যেখানে শত শত ছেলেমেয়ে বিগত 5 বছরে তাদের পরিবার খুঁজে পেয়েছে। এই কাজটি আমরা করে চলেছি আল্লাহর অপার অনুগ্রহে, এবং আমরা বিশ্বাস করি যতদিন আমাদের সামর্থ্য আছে তিনি আমাদেরকে দিয়ে করাবেন, আমরা ততদিন পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। এবং এই অনুষ্ঠানটি এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি যদি ভুল না বলে থাকি, এটা আপনাদেরকে যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চয়ই জানবেন যে বাংলাদেশ থেকে একমাত্র কন্টেন্ট, বা এখন পর্যন্ত আপনাদের দোয়াতে ইনক্লুডিং মাই টিম মেম্বার্স একমাত্র ব্যক্তি হচ্ছি আমি, যাকে নিয়ে ইউটিউবের অফিসিয়ালি ব্লগ পোস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। এখন পর্যন্ত একমাত্র, আমার জানা মতে আর কাউকে করা হয়নি। ব্লগ পোস্ট বলতে আমি ইউটিউবের কোনো সোশ্যাল মিডিয়া বোঝাচ্ছি না, ইউটিউবের নিজস্ব ওয়েব ব্লগ পোস্ট। ঠিক আছে, সারা পৃথিবীর কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে ওখানে কথাবার্তা হয়, সেখানে বাংলাদেশের একমাত্র কন্টেন্ট এখন পর্যন্ত যেটা নিয়ে কথা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় অর্জন। তার চেয়ে বড় কথা হচ্ছে দুনিয়াবি কোনো কাভারেজ নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আমরা কখনোই এটা নিয়ে মাথা ঘামাইনি। আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমাদের ভয় আছে, তাদের পক্ষ থেকে একটাই চাওয়া যে আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন এই অনুষ্ঠানের বিনিময়ে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কথা বাড়াচ্ছি না। যদি অনুষ্ঠানে এসে আপনি আপনার পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার তো দেয়া আছে স্ক্রিনে, এছাড়া আমাদের মেইল অ্যাড্রেসও দেওয়া আছে, এবং চাইলে আপনারা আমাদেরকে ফেসবুকেও ইনবক্স করতে পারেন আপনার ফোন নাম্বার সহ। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জান্নাত। জান্নাত। জান্নাত, আপনি এখানে এসেছেন, আপনার কি কি তথ্য মনে আছে সেটা নিয়ে আমি আগে কথা বলবো। আপনার বাবার নাম মনে আছে? জি। নামটা বলেন। আমার ছোটবেলায় শুনেছি আমার বাবার নাম আজিজুল। আজিজুল। জি। আর বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম জাফর। জাফর। জি। আপনার এখানে বেশ কিছু তথ্য মনে আছে। পালিত বাবার নাম? পালিত বাবার নাম হচ্ছে ফারুক। উনি মারা গেছেন। জি। উনি চাচা? আব্দুল খালেক, মালেক আর কাজল ব্যাপারী আর ফারুক নামে তারা 4 ভাই ছিলেন, জি। যারা আমাকে লালন পালন করার জন্য নিয়েছে। ওকে। পালিত মা? পালিত মায়ের নাম জোহরা বিবি। পালিত ভাই? পালিত ভাইয়ের নাম ছিল বাবুল। বাবুল এবং লিমা? জি। লিমা হচ্ছে আর বোন। লিমা ছোট একটা বোন ছিল আর আমার। পালিত খালার নাম হচ্ছে নার্গিস। নার্গিস। এরা সবাই আপনাকে লালন পালন করেছে। জি। আচ্ছা, আপনার যে ঠিকানাটা মনে আছে, স্থানের নাম একটু বলেন তো। ভোলা, শুধু আমি এইটুকুই জানি স্যার, কিন্তু যে লালমোহন বাজার? লালমোহন হচ্ছে যেখানে বাবা মানে কাজের উদ্দেশ্যে যাইতো বা গিয়েছে, আমার মনে আছে। আপনার আপন বাবা না পালিত বাবা? পালিত বাবা। কি কাজ করতো উনি? দই বিক্রির উদ্দেশ্যে গিয়েছিল আসলে গ্রামে। দই বিক্রিটা কিন্তু একটা অনেক পুরনো পেশা। তার মানে দই বিক্রেতা লালমোহন বাজারে গিয়ে খুঁজতে হবে। ওনার নাম হচ্ছে ফারুক। ও, তুমি তো বেঁচে নাই। হ্যাঁ, উনি মারা গেছে, কিন্তু তার আশেপাশে স্যার গ্রামে কি সম্ভব আছে বা না, ফারুককে যদি কেউ চেনেন তাহলে ফারুকের পরিবার কেউ চিনবেন। এই লালমোহন বাজারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশের গ্রামেই হবে হয়তো, বা বাবা গিয়েছে আর আমরা ওই গ্রামে বসবাসকারী ছিলাম, স্থানীয়র মতো। ঠিক আছে, জানাতে একটু বলেন তো আমাকে কি হয়েছে, একবার প্রথম থেকে বলেন। আমার মা নাকি আমাকে পালতে পারতো না, তার হয়তো বা মানসিক ভারসাম্যের কোনো সমস্যা ছিল কিনা, আমি স্যার জানি না। আসলে সবই আমার কাছে গল্পের মতো, বাস্তবতাটা আমার জানা নেই ওইরকম ভাবে, যেহেতু আমি কোলে ছিলাম ওই সময়ের ঘটনা। ওই থেকে আমার বাবা নাকি পাশের গ্রামে তার বন্ধুর মতো একজন তাকে পালতে দিছে, যে ভাই আমার মেয়েটাকে তুই পালিস। আচ্ছা। এরকম দত্তক দেয়া, যেটা পরে ওই বাবাও আমাকে তার আপন মেয়ের মতো অনেক আদর করে পালতে লাগলো। আমি তো কোলে ছিলাম। পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি, বড় হওয়ার সাথে সাথে যখন হাঁটা চলা শিখছি, আর এমনি তো আমাদের সব দিন ভালোই যাইতো, ওই ফ্যামিলির সাথে আমি থাকতাম, আমার আপন ফ্যামিলি না, যারা আমাকে পালতে নিছে। খাওয়া দাওয়া, হাঁটা চলা, বা পুকুরে নেমে মাছ ধরা, বা মা শাক ভাজি করছে ওটা দিয়ে ভাত খাওয়া, বা কাঁচামরিচের ভর্তা বানাইছে ওটা দিয়ে আমরা ভাত খাচ্ছি, বা আমাদের যে ভিটা আছে ওইখানে যে গাছপালা আছে বা ক্ষেত আছে গ্রামে বাড়ির পিছে, এগুলো সবসময় দেখতাম। একটা পুকুর
ছিল বিশাল, যে 4 চাচা ছিল, ওই পুকুরে মাছ চলতো, মানে ছোটবেলার যে সিনারিগুলো আমার সব মনে আছে স্যার। চিংড়ি মাছ দেখতাম, কই মাছ দেখতাম, একটা বড় পুকুর ছিল, একটা বাগান ছিল, তারপর অনেক বিরাট সুন্দর একটা গ্রাম ছিল যেটা দিয়ে হাঁটতাম চলতাম। তারপরে মাদ্রাসায় যাইতাম, হয়তো বা ছোটবেলায় দিছিল পড়াশোনার জন্য, এরকম। মানে এই স্মৃতিগুলো আমার কল্পনায় আমার মাথার মধ্যে গাঁথা। তো এই জায়গা থেকে হঠাৎ করে বাবা যখন ওই যে একদিন কাজের উদ্দেশ্যে গেল, পরে শুনলাম কি বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আপন বাবা মা নিয়ে আপনার কোনো স্মৃতি নাই? না, ওইরকম নাই। আপনি দেখেনও নাই? দেখছেন কি? আবসা আবসা, মানে আবসা। ঝাপসা যেটা বলে। ওকে, ফাইন। মানে আপনি জন্মের পর থেকেই যেটা দেখছেন যে এই ঘরে আপনি বড় হচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এবং আপনার মায়ের মানসিক ভারসাম্যহীনতাই মূলত এটার জন্য দায়ী। হয়তোবা হয়তোবা। আমাকে দিয়ে দাও। আপনি যেটা শুনেছেন আর কি। জি জি স্যার। ওকে। বাবার লাশ আসলো, কান্নাকাটি করছি, যেহেতু বাবা বলে ডাকতাম, তাকে ভালোবাসতাম, সেও আমাকে মেয়ে হিসেবে অনেক আদর করতো। আমি যেটা শুনেছি সবার কাছ থেকে যে তোমাকে মেয়ের মতো জানে, তোমাকে ভালোবাসে, এই জিনিসটুকু আমি পাইছি। তারপরে লালিত মায়ের বোন ছিল একজন ঢাকায় নাম্বার, তো আমাদেরকে কল করে ঢাকায় নিয়ে আসছে। বাবা নাই, এই সংসারটা কে চালাবে, এর জন্য মায়ের বোন ঢাকায় ডাকছে যে আপা আপনি আসেন, এখানে থাকবেন বা একটা কাজকর্ম করে বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন বা বড় করবেন। এই উসিলায় আমরা আসছি। তো এই যে আমার চলে আসা তাদেরকে ধরে, আর কখনো আমার ওই ভোলায় যাওয়ার, ফিরে যাওয়ার সুযোগ হয় নাই। কেন, কি হয়েছে? মানে ওরকম পরিস্থিতি হয় নাই যে আমাকে কেউ গ্রামে আরেকবার নিয়ে যাবে বেড়াতে বা ঘোরাতে। তো খালু যে ছিল, ওনার হাজবেন্ড, উনি বিল্ডিং এর যে কন্ট্রাক্টরি কাজ আছে না, যে বিল্ডিং এর দায়িত্ব, মানে সব যে হবে বিল্ডিং, ওই সব কাজকর্মর দায়িত্ব পালন করতো। তো এভাবে সংসারটা চলতো। আর খালা হয়তো বা কিছুটা সাপোর্ট দিছে মাকে, যে আপা আপনি এমনি চলেন, আমি হয়তো বা কিছু টাকা দিয়ে সাহায্য করতেছি, একটা বাসা ভাড়া নিয়ে মেয়ে আর ছেলেদেরকে নিয়ে থাকেন। পরে আমাদেরকে, যেটা কে থাকি মেইন রোডে ঠিক অপোজিটে, একটা ছোট বাসা নিয়ে দিছিল। পরে তখনও স্যার আমি মানে দিন বছর মাস এগুলোর সেন্স ওরকম ভাবে তৈরি হয় নাই। কিন্তু টিভিতে যে এনটিভি চলতো, আর টিভি চলতো বা বিটিভি চলতো, মানে এই চ্যানেলগুলো দেখতাম, মানুষের ঘরে টিভি দেখতাম। আমাদের তো তখন আর কিছু নাই, শুধু একটা চৌকি ছিল বা থালা বাসন রাখার জন্য একটা কিছু ব্যবস্থা ছিল, এরকম আর কি পরিবেশে ছিলাম। পরে খালামণি আবার আমাদেরকে থাকার আরেকটা ব্যবস্থা করে দিছে, বা বাসা ভাড়া যেটা বলি। পরে ওই মা আবার গার্মেন্টসে কাজ নিছে, যে সংসার কিভাবে চলবে। আর আমরা যে 2 বোন ছিলাম, 2 বোনে সারাক্ষণ বাসায় থাকতাম। আমরা রাস্তায় বের হতাম, হাঁড়ি পাতিল নিয়ে খেলা করতাম। খাবার যেটা মা রান্না করে দিয়ে যেত, ওইটা আমরা নিয়ে বের হয়ে দুজনে রাস্তার মধ্যে খেলতাম, খাইতাম, দুষ্টামি করতাম। বৃষ্টি আসলে ভিজতাম, রোদ আসলে রোদ পোহাইতাম। মানে আমাদের সময়গুলো ছিল এরকম ছোটবেলার। আর ভাইটা আমাদের প্রতি কোনো দায়িত্ব পালন করতো না। যে ভাইটা ছিল, ও রেসপন্সিবল ছিল না। ওর মতো ঘুরে ফিরে বেড়াইতো, বাসায় রাত্রে আসতো, থাকতো, এভাবে চলতো। মা শুধু আমাদেরকে একটু কেয়ার করতে, যে মেয়ে বাচ্চা, ওদেরকে দেখে রাখি বা খাবার রান্না করে দেওয়া, আর কাজের জন্য বাইরে যাইতো। এই গেল আমার ঘটনা। পরে আস্তে আস্তে আবার আমরা এই ভাড়ার জন্য আবার আসছি। একটা ফ্যামিলি যাদের নিজস্ব বাসা আর কি, যারা পার্মানেন্টলি এখন থাকে, যাদের সাথে এখনো আমার সম্পর্ক আছে, যারা আমাকে লালন পালন করছে বিগত এই 17-18 বছর, যারা এই বর্তমানে আমাকে পরিচয় দিয়ে এই পর্যন্ত রাখছে, তারাই আমাকে ছোটবেলা তাদের থেকে দত্তক নিয়ে নিছে। কিভাবে? এই মা যে ছিল না, যে আমাকে পালতে গ্রাম থেকে নিয়ে নিছিল, সে সেকেন্ড ম্যারেজ, মানে বিয়ে করে। একজন রিক্সাওয়ালা ওনাকে বলছে যে বিয়ের প্রস্তাব দিছে, পরে উনি রাজি হয়ে বিয়ে করছে। হয়তো বা ভাবছে যে ছেলে বাচ্চা সন্তানদের জন্য, মেয়ে বাচ্চাদের জন্য বিয়ে করে নিই। আমি জানি না কেন করছে, কিন্তু আমরা রাগ করছিলাম যে মা কেন বিয়ে করছে, একা থাকলেই তো হইতো। আমরা মা বলে ডাকতাম, বা আমরা আস্তে আস্তে বড় হইতাম, এটা বুঝার পরে মানে অনুভব করছি। পরেও আমাকে নানু ছিল যে এই ফ্যামিলিতে, সেই নানু বলছিল কি, ছোটবেলায় জান্নাত, তোমাকে তো ওরা পালতে নিছে, তোমার তো বাবা মা নাই, তুমি চাইলে আমাদের ফ্যামিলিতে থেকে যেতে পারো, যাতে তোমাকে আমরা পড়াশোনা প্লাস ভালো। কে বলেছে? নানু। ওই মায়ের? না না, ওই মায়ের মাকে তো আমি কখনো দেখিই নি। তাহলে কোন নানু? এখন যারা আমাকে পালতেছে। আমি সৎখার বাসায় থেকে এদের বাসায় আপনি গেলেন কিভাবে, এটা বলেন আমাকে। হ্যাঁ, এই কিভাবে, ওই যে ভাড়া থাকতে থাকতে আমরা আবার এই ফিরে আসছি। আমরা ছিলাম, তারপর আবার এই আসছি। রিচার্ড হাভার্ড নামে একজন আমেরিকান ব্যক্তি আছে, যে এসে
কিছু ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চাইছে। হুম। তো এটার জন্য যারা আমাকে বর্তমানে বড় করছে, আমাকে যে ভালো পরিবেশের কথা বললাম দিয়ে গেছে, তারা সাপোর্ট দিছে। ওই বিদেশি ভাইয়া কি করছে, আমার বাসা ভাড়া হুম। মানে ওই যে ফ্যামিলিকে আম্মুকে বাসা ভাড়া দেওয়া লাগবে না, এর জন্য তাদের বাসায় আমরা ভাড়া ছিলাম। হুম। মানে এই বাসা ভাড়াটা বিদেশি ফান্ড থেকে আসতেছিল স্যার। আচ্ছা, আর আমার পড়াশোনা এই যে না কিন্তু আপনাকে যে ওই ফ্যামিলিটা নিল, মানে আমার হ্যাঁ। কথা হচ্ছে যে আমি প্রিয় দর্শক এবং শ্রোতা মাফ করবেন, অনেকেই মনে করতে পারেন ওনার সাথে কথা বলতে বলতে আমি কিবোর্ড চাপছি। ইয়েস, দিস ইজ মাই লাইফ অ্যাকচুয়ালি। ওনার সাথে কথা বলতে বলতে আমি ফেসবুকে একটা ভিডিও যাবে সেটা পাবলিশ করার চেষ্টা করছি। আমি একসাথে 5-7টা কাজ করি, এই জন্য কখনো কখনো কোনো কাজ আমার ভুল হয়ে যায়, এবং আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এমন কোনো ডিজাস্টার যাতে না হয়, যাতে করে পরবর্তী ওইটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে ট্রল তৈরি হলো। এটা ছাড়া কোনো উপায় থাকে না মাঝে মাঝে। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হলো আপনার মা কি জেনে শুনে ওকে দিয়ে দিয়েছে? মানে যেই বাসায় আপনি বড় হয়েছেন সে বাসায় জেনে শুনে দিয়েছে, নাকি আপনি নিজে থেকে চলে গেছেন? আমি নিজে থেকেই ওই রাজি হয়েছি যে হ্যাঁ। মা দ্বিতীয় বিয়ে করছে, হ্যাঁ। ওই ফ্যামিলিতে থাকবো না, একটা কেমন জানি ঠিক আছে, এখন যে আপনি পরিবেশ। গেছেন যে ফ্যামিলির কাছে বড় হয়েছেন সেই ফ্যামিলিকে আপনার মাকে চিনে? না, তারা পুরাই টোটালি মানে আপনি যখন আপনার কোথায় মার পৌঁছেছে কাছ জানে। থেকে চলে গেলেন, হ্যাঁ তার আগ পর্যন্ত আপনি জানতেন তো আপনাকে কোথা থেকে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে, এগুলো তো জানতেন? হ্যাঁ, ওই যে ভোলা থেকে আমরা আসছি তো আপনার মা কখনো নিয়ে যায় নাই সেই পরিবারের কাছে, বা আপনার বাবা কখনো নিয়ে যায় নাই, বা ওই পরিবার থেকে কেউ আপনাকে কখনো দেখতে আসে নাই? না, কখনোই আসে নাই? কিচ্ছু হয় তো না। আপনি বললেন যে আবছা আবছা স্মৃতি আপনার, সেটা কিসের? সেটা হচ্ছে গিয়ে ওই যে গ্রাম থেকে আসার সময় হ্যাঁ। বা গ্রামে থাকা অবস্থায় হুম। যে একজন মা আছে, মা চাইছিল যে হুম। আমি না আসি ঢাকায়, হুম। আমাকে রেখে দিতে চাইছিল হয়তোবা, হুম। যে জান্নাত যেও না। হুম। কিন্তু আমি এই ফ্যামিলিতে আপন আপন করে বড় হয়েছি, যে হুম। মা বলতাম, বাবা বলতাম, বা ভাই বলতাম, বোন বলতাম, লিমাকে বা বাবুল ভাইকে। হুম। তো আমি এই জন্য ওদেরকে ভালোবেসে আমি ওদের সাথেই চলে আসছি। আসলে ভোলা থেকে লঞ্চে করে আমাদের লঞ্চে আসা হয়েছিল আপনার এরকম। এই মা তাহলে যে পরিবারে আপনি বর্তমানে বড় হয়েছেন সেই মা তাহলে এই পরিবারকে চেনে না? না না, চিনে না। তো আপনি শুধু যখন এই পরিবারে চলে আসলেন তখন আপনার মা আপনার সাথে যোগাযোগ রাখেনি? না একবারই যোগাযোগ রাখেনি? না, মা কোথায় পরে চলে গেছে, তার অ্যাড্রেস কোথায় মানে সেট করছে বা সেটেল হয়েছে, কিছুই স্যার জানি নেই। কত বছর হলো চলে আসছেন এই ফ্যামিলিতে? 2010 হবে। 10-এর দিকে, তার মানে 15 বছর আগে? 9-10। 15 বছর আগে? জি স্যার। আর আমি 2008-এ আমাকে প্রথম স্কুলে ভর্তি করানোর করা হয়েছে। চেষ্টা করে? জি, তারপর? নার্সারিতে ভর্তি হয়েছি। এভাবে পর্যায়ক্রমে পড়াশোনা চলতেছে স্যার। হুম। ক্লাস 1, 2, 3, 4, 5, 6 আমি পিএসসি দিয়েছি, জেএসসি দিয়েছি, এসএসসিও দিয়েছি। হুম। এবার ইন্টারও পাস করেছি লাস্ট ইয়ারে আর কি। ইন্টারও পাস করছেন? জি মাশাআল্লাহ। স্যার। হ্যাঁ, আচ্ছা। তো আপনি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, এখন রিসেন্টলি 5 মান্থ হয়েছে। এটাও আবার কাজিন। কিভাবে যারা এই যে এত বছর ধরে রাখছে, জি, তারাই নিজেদের মধ্যে দিয়েছে, মাশাআল্লাহ। যাতে তার মানে ফ্যামিলি খুব ভালো, আপনাকে আদর যত্ন ভালো করে একটা রেখেছে। সাপোর্টে থাকতে পারি, যাতে ক্ষতি না হয়। জি। তারা আমাকে এভাবে বলছে যে মা, অন্য ছেলেদেরকে তো আমরা বুঝতে পারবো না, আমরা অনেকগুলা প্রস্তাব দেখছি তোমার জন্য, হ্যাঁ। কিন্তু কোনোটা ওইরকম সুইটেবল হয় না, আর তুমিও পছন্দ করো না। হ্যাঁ। মানে আমি অপরিচিত কারো কাছে যাইতে চাইনি। আচ্ছা। এটা আমার একটা সমস্যা কাজ করতেছিল, মানে আমার ভয় লাগছে। সবকিছু জেনে শুনে ওনারা আপনাকে বিয়ে শাদী জি, জি, করে জি। সংসারে নিয়েছেন। খালাতো ভাই এক কথায়। তা আপনি এখন কাকে খুঁজতেছেন তাহলে জান্নাত? ওই যে আমার জন্মদাতা বাবা মা, আসলে আমি তাদেরকে খুঁজে পাইতে চাই, কেন জানি। মানে এদের জন্য মন টানে? জি জি। কিভাবে মন টানবে? দেখেন নাই, বোঝেন নাই, জানেন না, কি হ্যাঁ। কি কারণে, মানে কোন কারণে মনে হয় যে বলি, না? হ্যাঁ, সেটাও সেটাই ভেঙে সেটাই বলি। শুনতে চাচ্ছি। হ্যাঁ। এখন যেহেতু স্যার এই যে আমাকে এতটা বছর তারা লালন পালন করছে, যেই ফ্যামিলি, হুম। তারা আমাকে যা দিয়েছে আমি এর জন্য কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে। আলহামদুলিল্লাহ। এটা আমি, তাই ধার্মিকতা স্যার কেউ কাউকে দিয়ে দেয় না, আমার ভিতর থেকেই আসছে। হুম। আমি নামাজ পড়ার চেষ্টা করি, বা মানুষের সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করি, বা যাদের সাথে মিশি তারা আমাকে অনেক মানে খুব ভালোভাবে নিয়ে নেয়, বুঝতে পারে। হুম। আবার আমার স্টোরিগুলো শুনলেও তারা ভাবে যে আসলে আমি একটা খুব কষ্টের মধ্যে আছি, তাই আমার সাথে কখনো কেউ খারাপ ব্যবহার করে নাই স্যার। তো ওই জায়গা থেকে স্যার, এখন আমার যারা আমাকে বড় করেছে না, বিয়ে শাদী দিছে, তো আমি না তাদের কাছে কেন জানি নিজের যে অধিকারটা আছে না, বাবা মার কাছে একটা আবদার বা ভালো লাগা, বা সবসময় একটা রাগ করলে মানে এই যে চাহিদা, হুম। মানে এই জিনিসগুলো না বলতে পারি না স্যার। আমার কেন জানি কষ্ট হয় ভিতরে, মানে মনের ভিতরে, যে খারাপ লাগতেছে। আমি তো আল্লাহকে অবশ্যই বলি, নামাজ পড়ি যখন মোনাজাতে বলি যে আল্লাহ, আমার খুব খারাপ লাগে, আর এত বছর আমি বাবা মা ছাড়া বড় হয়েছি আল্লাহ, আমি কখনো ভাবি নাই যে আমি এই পর্যায়ে আসতে পারবো। কিন্তু সবার উৎসাহ আর আমাকে বারবার
এই দিকে আসতে বলা যে এরকম একটা প্রোগ্রাম আছে বা প্ল্যাটফর্ম আছে, তুমি চেষ্টা করে দেখো, হয়তো বা আল্লাহ চাইলে মিলে যেতে পারে। আর আমি ভাবতাম কি যে হয়তো বা মরে গেলে আল্লাহ তাআলার কাছে চাইলে আমি এটা পাবো, মানে আমি একটু অন্যরকম ভাবে ভাবতাম। কিন্তু এখন স্যার আমি ওই যে আমার জায়গাটা পাই না, মানে অধিকার বলা বা বাবা মার একটা আদর যত্ন বা এই জিনিসগুলো আমি কেন জানি চাই, মানে খারাপ লাগে। আমার মন চায় আমি ওই গ্রামে যাই, গেলে আমি চিনতে পারবো যে আমি, বা খুঁজে নিব যে আমার বাবা মা, বা তাদেরকে বলবো যে আমি এত বছর দূরে ছিলাম, তোমরা কি কখনো আমাকে খুঁজতে চাও নাই, বা আমি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তোমাদেরকে খুঁজে পাইছি, যদি পেয়ে যাই এরকম বলবো তাদেরকে। আমার এরকম ফিল হয়। আর এটা হাজব্যান্ডকে বলে বোঝানো যায় না, কারণ ও তো একটা হাজব্যান্ড, ওর দায়িত্ব পালন করবে, কিন্তু খুঁজে তো আর বের করে দিতে পারবে না। কিন্তু যেহেতু একটা অপশন আছে, তাই আমি চেষ্টা করলাম যে আমি চেষ্টা করে দেখি আল্লাহ তাআলা কি লিখছে আমার ভাগ্যে, ইনশাআল্লাহ, আমি পাই কি না ইনশাআল্লাহ, তাদেরকে। ইনশাআল্লাহ। এইটুকুই আমার খারাপ এটুকুই, লাগা। এটুকুই, জি। সৃষ্টিকর্তার কাছে কখনো সৃষ্টিকর্তাকে নিয়ে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি তাকে বুঝবেন না। আপনার জীবন দশা আপনার পক্ষে বোঝা খুব মুশকিল। আপনাকে সেই জ্ঞান আপনার সৃষ্টিকর্তা আপনাকে দেননি। যে ধর্মের অনুসারী হন না কেন, এই কথাগুলো হয়তো মিলে যাবে আপনার জীবনের সাথে যদি আপনি বিশ্বাসী হন। সেদিন খুব চমৎকার একটা কোটেশন পড়ছিলাম। আমি রিসেন্ট লাইফে যতগুলো জায়গায় বক্তব্য দিয়েছি, মানে ধরেন এরকম যে 10 জন মানুষের সামনে, 15 জন মানুষের সামনে, কিংবা একটা ফুল অফ অডিটোরিয়াম, আমি কথাটা বলেছি। আমি জানি না এটা মাওলানা জালালউদ্দিন রুমির কথা কিনা, বাট এই কথাটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে দুনিয়ার সমস্ত রকম জটিলতার সমস্যার সমাধান এই ছোট্ট 2টা বাক্যের মধ্যে আছে। সেটা হলো, এক খরস্রোতা নদীর মধ্যে একজন পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, বা তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যে তুমি আমাকে এই রকম একটা জায়গায় ফেলে দিলে কেন। অ্যান্ড ঈশ্বর রিপ্লাই, মানে তার সৃষ্টিকর্তা রিপ্লাই দিচ্ছেন যে তোমার শত্রুরা সাঁতার জানে না তাই। কি চমৎকার না, কি চমৎকার! আমরা জীবনে যত রকম কঠিন পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, আমাদেরকে মনে রাখতে হবে যে এটার মধ্যেই আল্লাহ আমাদের জন্য মঙ্গল রেখেছেন। এটার মধ্যেই নিশ্চয়ই ভালো কিছু লুকিয়ে আছে, যেটা আমরা বুঝতে পারছি না। এই জন্য আমাদের ধর্মে একটা কথা বলা হয় যে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে আসলে আমরা জাজ করতে পারবো না, কিন্তু এটার মধ্যে আল্লাহ নিশ্চয়ই ওর জন্য কোনো মঙ্গল রেখেছেন, এবং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে জান্নাত, আমরা চেষ্টা করি। হ্যাঁ, জি স্যার। বাকিটুকু সবসময় মনে রাখবেন, আপনি যেহেতু আল্লাহ বিশ্বাসী মানুষ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ঠিক আছে, অপেক্ষায় থাকেন আপনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। সবাই একটু চেষ্টা করেন প্লিজ। আসসালামু আলাইকুম।